সুধী শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন নফরগঞ্জের রাস্তা। লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প নফরগঞ্জের রাস্তা। ও মশাই, নফরগঞ্জে যাওয়ার রাস্তাটা কোন দিকে বলতে পারেন? নফরগঞ্জে যাবেন বুঝি? তার বেশি কথা কি, গেলেই হয়। বেশি দূরের রাস্তাও নয়, নফরগঞ্জে একরকম পৌঁছে গেছেন বলে দিলেই হয়। বাঁচালেন মশাই, স্টেশন থেকে এই রোদ্দুরে মাইল পাঁচেক ঠেঙাচ্ছি, তিনটে গা পেরিয়ে এলুম, এখনো নফরগঞ্জের টিকিটাও দেখতে পাইনি। আহা, বড্ড হয়রান হয়ে পড়েছেন মনে হচ্ছে। এই দাওয়াতে বসেই জিরিয়ে নিন কিছুক্ষণ। বেলা মোটে 12টা বাজে, চিন্তা নেই। তা নয় বসছি, তা নফরগঞ্জ এখান থেকে কতটা দূর বলতে পারেন? আরে অত উতলা হচ্ছেন কেন? এই মানিকপুর গাঁকে তো অনেকে নফরগঞ্জের চৌকাঠ বলেই মনে করে। তা নফরগঞ্জে কার বাড়িতে যাবেন মশাই? সে বলতে গেলে অনেক কথা, গলাটাও শুকিয়ে এসেছে কিনা। তা একটু জল পাওয়া যাবে? বলেন কি, মানিকপুরে জল পাওয়া যাবে না মানে? মানিকপুরের জল যে অতি বিখ্যাত। এখানকার জলে কলেরা, সান্নিপাতিক, সন্ন্যাস রোগ, আমাশয়, বেরি সব সেরে যায়। এই যে ঘটি ভরা জল ঢক ঢক করে মেরে দিয়ে দেখেন দেখি 5 মিনিটের মধ্যে শরীরের বল ফিরে আসে কিনা। বাঁচালেন মশাই, তেষ্টায় বুকটা কাঠ হয়ে আছে। কেমন বুঝলেন জল খেয়ে? দিব্যি জল, হুবহু জলের মতোই। জলের মতো লাগলেও ও আসলে হলো জলের বাবা। একবার পেটে সেদলে আর উপায় নেই। লোহা খেলে লোহাও হজম হয়ে যাবে। রোগবালাই পালাই পালাই করে পালাবে, হাতির বল এসে যাবে শরীরে। তাই হবে বোধহয়। জল খেয়ে আমার বেশ ভালোই লাগছে। এবার তাহলে রাস্তাটা দেখিয়ে দিলেই রওনা দিতে পারি। আহা, সে হবে ক্ষণ, নফরগঞ্জ তো আর পালিয়ে যাচ্ছে না। তা কার বাড়ি যাবেন যেন? কুঞ্জবিহারী দাস মশাইয়ের নাম শোনা আছে কি? কুঞ্জবিহারী? তা কুঞ্জবিহারী কি আপনার কেউ হয়? মানে শালা বা ভগ্নিপোত বা ভাইরা ভাই এইরূপ গোছের? না মশাই না, কুঞ্জবিহারীকে আমি কশিনকালেও চিনি না, তবে প্রয়োজনেই যেতে হচ্ছে আর কি। তা ভালো, তবে কিনা ভেবেচিন্তে যাওয়া আরো ভালো। কেন মশাই বলুন তো? ভেবেচিন্তে যাওয়ার কি আছে? মানুষের বাড়িতে তো মানুষ যায় না, যাই তো, তার উপর মাথায় একটা দায়িত্ব নিয়েই যেতে হচ্ছে আর কি। সেটা তো বুঝতেই পারছি, প্রাণের দায় না হলে কেউ কি আর সাধ করে নফরগঞ্জের কুঞ্জবিহারীর ডেরায় গিয়ে সেদবার সাহস করে? আপনি কি বলতে চাইছেন যে কুঞ্জবিহারী খুব একটা সুবিধের লোক নয়? সে কথা আবার কখন বললুম? না মশাই, আমি বড্ড পেট পাতলা মানুষ, মনের ভাব চেপে রাখতে পারিনি। কি বলতে কি বলে ফেলেছি ওসব ধরবেন না। বলেই যখন ফেলেছেন তখন ঝেড়ে কেসে ফেললেই তো হয়, অস্বস্তি কমে যাবে। আসলে কি জানেন, কুঞ্জবিহারী বোধহয় খুবই ভালো লোক, তবে নিন্দুকেরা নানা কথা রটায় আর কি। না মশাই, আপনি চেপে যাচ্ছেন। আপনাকে বলতে বাধা নেই যে আমার ভাইজির সঙ্গে কুঞ্জবিহারীর ছেলে বিপ্লব বিহারীর বিয়ের সম্বন্ধ পাকা করতেই আসা। বিপ্লব বিহারী?
ওরে বাবা, অমন আঁতকে উঠলেন কেন মশাই? ভাবগতিক তো মোটেই ভালো বুঝছি না। দাদাকে বারবার বললুম ফুলির বিয়ের সম্বন্ধ অত দূরে করো না, কিন্তু দাদা কি আর শোনার পাত্র? বেশ ফ্যাসাদেই পড়া গেল দেখছি। ও মশাই, একটু খুলে বলুন না, এখানে বিয়ে হলে আমার ভাইজিটা কি জলে পড়বে? ভাইজি তো আপনার, তাকে জলে ফেলুন ডাঙায় ফেলুন সে আপনার ইচ্ছে, কিন্তু আমি আর কথাটি কইছি না। তাহলে আর কি করা যাই, নিজের চোখেই অবস্থাটা একটু দেখেই আসি। আহা, অত তাড়া কিসের? 2 মিনিট বসেই যান না। আমার মেয়েকে বলছি শশা দিয়ে 2টি মুড়ি মেখে দিতে। দুপুরবেলায় গেরস্ত বাড়িতে শুধু মুখে চলে গেলে যে গেরস্তের অকল্যাণ হয়। ডাব পাড়তে গাছে লোক উঠেছে, এলো বলে ডাব খেয়ে মাথাটা ঠান্ডা করুন। না মশাই না, দুপুর গড়িয়ে গেলে চলবে না, সেখানে যে আমার দুপুরে খাওয়ার নেমন্তন্ন। আরে দেরি কিসের, সবে তো 12টা, পথ তো বেশি নয়, কথা আছে। আগে কথাই তো শুনতে চাইছি। নফরগঞ্জের কুঞ্জবিহারী দাস সম্পর্কে জানতে চাইলে এ তল্লাটে গাছপালা গরু বাছুরকে জিজ্ঞাসা করলেও মেলা খবর পেয়ে যেতেন। এই 10-12 বছর আগেও কুঞ্জগুন্ডা দিনে 3টে খুন না করে জলস্পর্শ করতেন না। প্রতি রাতে অন্তত গোটা 2 বাড়িতে ডাকাতি না করলে ঘুম হতো না। আর রাহাজানি তোলা আদায় কোন গুণটাই বা ছিল না তার। তবে এখন বয়স হওয়াতে রোগ কিন্তু কমেছে। নিতান্ত দায়ে না পড়লে আর বিশেষ লাশ টাশ ফেলে না। তবে তার জায়গা এখন নিয়েছে তার ওই ছেলে বিপ্লব বিহারী। তফাৎ হচ্ছে বাপ মানুষ মারতো দা কুড়ুল দিয়ে, আর ছেলে মারে বন্দুক পিস্তল দিয়ে। বলেন কি মশাই? দাদা যে বলল কুঞ্জবিহারী রীতিমতন ফোটা কাটা বৈষ্ণব, ভারী নিরীহ মানুষ, তার ছেলেটিও নাকি ভারী বিনয়ী আর খুবই নাকি সভ্য ভব্য। হাসালেন মশাই, আপনার দাদার চোখে নিশ্চয়ই চাল সে ধরেছে। এই যে আপনার মুড়িটা এসে গেছে, রোদে তেতে পড়ে এসেছেন, একটু খিদে তেষ্টা মিটিয়ে নেন তো আগে। আর খিদে তেষ্টা? আপনার কথা শুনে খিদে তেষ্টা তো মাথায় উঠেছে দাদা। আহা, তা বললে কি আর চলে? তা ভাইজির বিয়ে দেওয়ার জন্য কি আর পাত্র জুটলো না? সেইটাই তো ভাবছি, দাদার তো দেখছি কাণ্ডজ্ঞানী নেই। তা কুঞ্জকুন্ডা তার ছেলের বিয়েতে কত পণ নিচ্ছে? 2-4 লাখ টাকা হবে না? না মশাই, সেরকম তো কিছু শুনিনি। বরং দাদা একবার কথা তোলায় তার 2 হাত ধরে কেঁদে ফেলে আর কি। লোকটা নাকি বলেছে তাদের বংশেই পণ নেয়ার কোনো রেওয়াজই নেই। হুম, আপনিও বিশ্বাস করলেন সে কথা? আইনের ভয়ে প্রকাশ্যে না নিলেও গোপনে একটা বন্দোবস্ত হয়েছে ঠিকই। ধরে রাখুন 3 থেকে 5 লাখ টাকা হবেই। কিন্তু দান সামগ্রীও তো দিতে যে বারণ করেছে, বলেছে দান সামগ্রী আবার কিসের? আমার ছেলে যদি তার বউকে প্রয়োজনের জিনিস কিনে দিতে না পারে তবে তাকে যোগ্য পাত্র বলে ধরা যায় না। কথার মারপ্যাচ মশাই, কথার মারপ্যাচ। এখন ওসব বললে কি হয়? বিয়ের পর দেখবেন নানা ছুতোর হরেক রকম ফিকির করে ঘাট ধরে আদায় করবে।
আপনি তো আমাকে বড় টেনশনে ফেলে দিলেন মশাই। এখন এই বিয়ে কি করে ভাঙা যায় তাই ভাবছি। কথা তো একরকম পাকা হয়েই আছে, আজই দিন ঠিক করে নিয়ে যাওয়ার কথা আমার। পুরুত মশাই অপেক্ষা করছেন। বড় মুশকিলেই পড়া গেল দেখছি। বিয়ে ভেঙে দেওয়াই ঠিক করে ফেললেন বুঝি? তাছাড়া আর উপায় কি বলুন? আহা, শুনে বড় স্বস্তি পাচ্ছি, মেয়েটা বেঁচে গেল। তাহলে বরং আজ আর আপনার নফরগঞ্জে যাওয়ার দরকার নেই। বাড়ির পিছনে টলটলে পুকুরের জলে স্নান করে নিন। তেল, গামছা, সাবান সব আসছে ভিতর বাড়ি থেকে। তারপর দুটি ডাল ভাত খেয়ে একটু জিরিয়ে নিয়ে বাড়ি মুখে রওনা হবেন। পাবদা মাছের ঝাল, সরপুঁটির সর্ষে ভাপা, রুই মাছের কালিয়া, ঝিঙে পোস্ত, সোনামুখের ডাল, মুড়ি ঘন্ট, চাটনি আর পায়েস হয়েছে। এতে হয়তো আপনার একটু কষ্টই হবে খেতে, তবু গরিবের বাড়িতে দুটো অন্ন গ্রহণ না করলে ছাড়ছি না মশাই। বাপরে, বলেন কি? এত দূরে এসে যদি ফিরে যায় তাহলে দাদা কি আর আমাকে আস্ত রাখবে? বিয়ে ভাঙতে হলে কুঞ্জবাবুর মুখের ওপরেই কথাটা কয়ে আসতে হবে, তাতে প্রাণ গেলেও কিচ্ছুটি নয়। আর ভোজ খাওয়ার মতন মনের অবস্থাও আমার নয়। আমাকে এখনই রওনা হতে হচ্ছে। বলছিলাম কি, উত্তেজিত না হয়ে আর একটু বসুন। বলছিলাম কি, বিয়েটা একেবারে ভেঙে দেওয়ার আগে একটু অগ্রপশ্চাৎ ভাবাও তো দরকার। হুট বলে বিয়ে ভেঙে দেওয়াটাও তো ঠিক হবে না। বলেন কি মশাই, এরপরও এই বিয়ে কেউ দেয়? সেটা অবশ্যই ঠিক, তবে কিনা কুঞ্জবিহারী বা বিপ্লব বিহারীর বদনাম থাকলেও তাদের সংসারে কিন্তু অশান্তি নেই। কুঞ্জগুন্ডার বউ কুসুম তো ভারী লক্ষ্মীমন্ত মহিলা। পুজো পাঠ, ব্রাহ্মণ সেবা, দান ধ্যান, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার মতো মেলা গুণও রয়েছে। হ্যাঁ, এই যে বাঘের ঘরে ঘোগ, জি আর কি। বিয়ে হলে আপনার ভাইজি দুঃখে থাকবে না, কারণ বিপ্লব বিহারী বাইরে যেমনই হোক আসলে ছেলে তেমন খারাপ নয়। সন্ধ্যা হলেও সে ফিজিক্সে এমএসসি ফার্স্ট ক্লাস পেয়েছিল, আর তার ওপর এমবিএ। স্বভাবও ভারী ভালো, ভারী বিনয়ী, ভারী ভদ্রলোক। এ যে উল্টো গাইছেন মশাই। আহা, যার যা গুণ তা তো বলতেই হবে। আর কুঞ্জবিহারেও সন্ডা গন্ডা বটে, কিন্তু বৈষ্ণব তো বটে। রোজ গেরিমাটি দিয়ে রসকালি কাটে, ভিখিরিদের খাওয়ায়, জীব সেবা করে। গুণ কিছু কম নেই। এই তো ফের উল্টো চাপ মশাই। উল্টো চাপ না মশাই, মানুষের দোষের কথা শুধু বললেই তো হবে না, তার গুণের দিকটাও তো দেখা দরকার। বলেন কি? কুঞ্জগুন্ডার আরো গুণ আছে নাকি? তা নেই, জীবনে কখনো এক পয়সা কাউকে ঠকায়নি। একটি কালো টাকাও তার তহবিলে নেই। গরিব দুঃখের জন্য প্রাণ দিয়ে করেন। গাঁয়ে চার চারখানা পুকুর কাটিয়েছেন, অনাথ আশ্রম খুলেছেন, স্বর্গত বাপের নামে অন্নসত্র দিয়েছেন। দুটো স্কুল তার পয়সায় চলে। দান ধ্যানের লেখাজোখা নেই মশাই। তাহলে যে বলেছিলেন লোক খুব খারাপ, খুন টুন করেন, আগে তাও করে থাকতে পারেন, তবে কিনা খুনগুলো তো প্রমাণ হয়নি, অন্তত পুলিশের কাছে কোথাও রেকর্ড নেই।
কেউ কেউ বলে আর কি। না মশাই, আমার মাথাটা ঘুরছে, এবার রওনা না হলেই নয়। আহা, ব্যস্ত হবেন না, কষ্ট করে যাওয়ার দরকার নেই। স্বয়ং কুঞ্জবিহারী এসে ভিতরের বাড়িতে বসে আছেন। এসব কি বলছেন? কুঞ্জবিহারী এখানে এসে বসে আছেন? এর মানে কি? আগে ব্যাপারটা একটু গোলমেলে। কি রকম? এই গায়ের নাম মানিকপুর নয়। তাহলে? আপনি আতাগঞ্জ পেরিয়ে ডানহাতি রাস্তা ধরে ফেলায় একটু ঘুরপথে ঝালাপুর হয়ে সোজা নফরগঞ্জে এসে পড়েছেন যে। সোজা মানিকপুর হয়ে এলে রাস্তা 2 মাইল কম পড়তো। তাহলে এবারই আগে, হ্যাঁ, এটাই কুঞ্জবিহারী দাসের বাড়ি। আর আগে আমি হলুম গে তার ভাইরা ভাই নবকুমার হাজরা। তাই বলুন। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।